স্বাগতম। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়ন এর সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2023 ব্যাখ্যা সহ সমাধান করব। তো মূল প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের এইচএসসি সায়েন্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের এই একই নামে কিন্তু একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটা ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবা। তো যাই হোক, আমরা আমাদের প্রশ্ন পর্বে চলে যাই। দেখো, আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এটা একটা বেনজিন, আমরা সবাই জানি এটা একটা বেনজিন রিং। এই বেনজিনের নাইট্রেশন করা হয়েছে, নাইট্রেশন করে বি নামক একটা যৌগ তৈরি হয়েছে। এই বি নামক যৌগটাকে আবার এখানে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে জারিত করে আমাকে বিজারিত করে আমাকে হচ্ছে সি নামক একটা যৌগ পাওয়া গেছে। সো আমরা আগে উদ্দীপকটা একটু বুঝে নিব, ঠিক আছে? উদ্দীপকটা আমরা আগে একটু বুঝে নিব। দেখো, উদ্দীপকটা আমরা একটু বুঝে নেই, বিকজ আমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করতে গেলে উদ্দীপক বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা একটু উদ্দীপকটা বুঝি। দেখো, আমাদের উদ্দীপকে যেটা বলা হয়েছে সেটা আমি একটু এখানে করতেছি। দেখো যে এই যে দেখো, আমাদের একটা বেনজিন রিং আছে, এই রিংকে নাইট্রেশন করা হয়েছে। আমরা কিন্তু সবাই জানার কথা যে দেখো, আমরা যদি কোনো একটা বেনজিন রিংকে অর্থাৎ বেনজিনকে যদি আমি কি করি, নাইট্রেশন করি, এটা হচ্ছে বেনজিন। এটাকে আমরা নাইট্রেশন করলাম, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের সাথে এটা রিয়াকশন ঘটাইলাম আমার গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। ওনারা এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মানে নাইট্রোশন বলছে আর কি। নাইট্রোশন মানে কি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে নাইট্রোশন মানে হচ্ছে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে এবং 60°C তাপমাত্রায়। এটা করলে যেটা তৈরি হবে, দেখো এখানে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি হবে। সেটা কি তৈরি হবে? দেখো, নাইট্রোবেনজিন তৈরি হবে, অর্থাৎ এখানে একটা NO2 মূলক চলে আসবে। এটা হচ্ছে নাইট্রোবেনজিন। তার মানে বেনজিনের সাথে নাইট্রেশন করলে, এই যে জিনিসটা করলাম আমি এখানে, বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাইলাম গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60°C তাপমাত্রায়, তখন এখান থেকে একটা নাইট্রোবেনজিন তৈরি হলো। এইটাকে আমরা বলতেছি নাইট্রেশন। তাইলে আশা করি বুঝতে পারছো যে এখানে বি যৌগটা আসলে কি হবে, এই নাইট্রোবেনজিনটা হবে। ওকে, এরপরে দেখো, এই নাইট্রোবেনজিনের সাথে আবার কি করা হয়েছে, টিন ধাতুর উপস্থিতিতে গাঢ় হাইড্রোক্লোরিক, এখানে গাঢ়টা ওনারা লিখে নেই, কিন্তু এখানে গাঢ় হবে আর কি, গাঢ় না দিলেও চলবে, কোনো প্রবলেম নাই। সো এই যে নাইট্রোবেনজিনটা আমরা যেটা পেলাম, আমরা যেটা নাইট্রোবেনজিন, এই যে নাইট্রোবেনজিন, সেই নাইট্রোবেনজিনটাকে কি করা হয়েছে দেখো, এর ভিতরে আমার টিন ধাতুর উপস্থিতিতে, তো আমি এসএনটা এইখানে লিখি, এখানে টিন ধাতু উপস্থিতিতে আমাকে কি করা হয়েছে, আসলে বিক্রিয়াটা ব্যাপারটা এরকম। এখানে এই যে এই এসএন আর হচ্ছে যেটা গাঢ় HCl, এবং এখানে মোটামুটি 60 থেকে 70°C তাপমাত্রা থাকে। তো আমি একটা পাত্রের মধ্যে নাইট্রোবেনজিন নিয়ে এই পাত্রের ভিতরে টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিব। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 60 to 70°C তাপমাত্রায়। তখন এই টিন আর HCl এটা বিক্রিয়া করে এই SnCl4 এবং প্লাস জাইমান হাইড্রোজেন তৈরি করবে এখানে। এবং এই জাইমান হাইড্রোজেন তোমার হচ্ছে নাইট্রোবেনজিনটাকে তোমার হচ্ছে বিজারিত করে আমার যেটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যানিলিন তৈরি করবে। দেখো, অ্যানিলিন তৈরি করবে। ওকে, অর্থাৎ আমি নাইট্রোবেনজিনের ভিতরে টিন ধাতু সহকারে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে মিশ্রিত করে ওই মিশ্রণটাকে যদি 60 থেকে 70°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন আসলে এই টিন আর হাইড্রোক্লোরিক আগে বিক্রিয়া করে তোমার এখানে SnCl4 তৈরি করবে এবং এই যে জাইমান হাইড্রোজেন তৈরি করবে। এই জাইমান হাইড্রোজেনটা এই নাইট্রোবেনজিনকে বিজারিত করে আমার অ্যানিলিন তৈরি করবে। তার মানে এই জিনিসটাকেই তোমাদের এখানে শর্টকাটলি দেখাইছে যে এই যে নাইট্রোবেনজিন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বি হচ্ছে নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিনটার মধ্যে আমাকে Sn ধাতু এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করা হয়েছে 60 থেকে 70°C তাপমাত্রায়। ওই ভ্যালুগুলো দেয়নি, তো আমরা এটা দেখে বুঝতে পারতেছি আসলে ওই বিক্রিয়াটা ওইটা। সো এখানে এই নাইট্রোবেনজিনটা অ্যানিলিন হয়ে যাবে, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এখানে সি যেটা, সেটা কিন্তু একটা অ্যানিলিন। সো আমরা আগে উদ্দীপকটা বুঝে নিলাম। এখন দেখো আমাদের ক নাম্বারের প্রশ্ন কি বলা হয়েছে।
আমরা স্বভাবতই একটা সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন উদ্দীপক রিলেটেড থাকে না, উদ্দীপকের সাথে সম্পর্কিত থাকে না। তো যাই হোক, এখানে বলছে অ্যাসিড বৃষ্টি কি। দেখো অ্যাসিড বৃষ্টি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমার নর্মালি যে অ্যাসিড বৃষ্টি তার মধ্যে তোমার হচ্ছে নাইট্রোজেনের যে অক্সি অ্যাসিড আছে, যেমন নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রোজেনের অক্সি অ্যাসিড, যে অক্সিজেন আছে। আবার ধরো হাইড্রোজেনের যে অক্সি অ্যাসিড আছে, যেমন সালফারের অক্সি অ্যাসিড আছে, সালফারের যেমন H2SO4, এটা হচ্ছে সালফারের অক্সি অ্যাসিড অর্থাৎ সালফুরিক অ্যাসিড। নর্মালি এই যে নাইট্রিক অ্যাসিড এবং তোমার সালফুরিক অ্যাসিড, এই অ্যাসিড মিশ্রিত যে বৃষ্টি হয় সেটাকে আমরা নর্মালি অ্যাসিড বৃষ্টি বলি। তাহলে আমরা আমাদের তোমাদের প্রশ্নটা যে কিভাবে লিখবো, আমরা ক নাম্বার অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো। দেখো ক নাম্বার, এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। তো অ্যাসিড বৃষ্টি, তাহলে আমার এটা হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, তাহলে আমরা অ্যাসিড বৃষ্টির ডেফিনেশনটা একটু সাজানো গোছানো ভাবে কিভাবে লিখবো দেখো। আমরা এইভাবে লিখতে পারি যে নাইট্রোজেন নাইট্রোজেন এবং সালফারের সালফারের অক্সি অ্যাসিড অক্সি অ্যাসিড যেমন নাইট্রিক অ্যাসিড এবং কি H2SO4 অর্থাৎ সালফুরিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি বলে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো এখানে খ নাম্বার প্রশ্নটা কি বললো, বললো জৈব যৌগে, অর্থাৎ এটা কিন্তু COOH, এই যে বন্ড COOH মূলক, অর্থাৎ এটা হচ্ছে জৈব অ্যাসিড মূলক, ফ্যাটি অ্যাসিড মূলক। তো এই মূলকটা, অ্যাসিডের এই মূলকের উপস্থিতি শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ লিখতে বলছে। তো আমরা একটু দেখি, দেখো যেহেতু এটা অ্যাসিড, আমরা কিন্তু জানি কোন একটা অ্যাসিড কি করে, আমরা যদি লিটমাস পরীক্ষার মাধ্যমে কিন্তু লাল লিটমাসকে নীল করে আমরা জানি, তো সেটার ধারাও করা যাবে, কিন্তু আমরা ওইটা না দিয়ে আমরা একটু সমীকরণ যেহেতু চাইছে, তো এটার আরেকটা এক্সাম আছে আর পরীক্ষা আছে, তো আমি তোমাকে জাস্ট একটু বুঝাই দিই যে পরীক্ষাটা কি হবে। আমরা একটা টেস্ট টিউব নিব, এই যে একটা টেস্ট টিউব নিলাম ধরো, এই টেস্ট টিউবের ভিতরে আমরা এখানে আমাদের প্রথমে যেটা করব সেটা হচ্ছে সোডিয়াম বাই সালফেট, সোডিয়াম বাই কার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট, যে কোনো একটা নিলেই হবে। এটার কঠিন সলিড, ঠিক আছে, যে কোনো একটা এর মধ্যে দিয়ে দিব, এর ভিতরে এগুলা দিয়ে দিব, হয় এটা না হলে এটা। দিয়ে দেওয়ার পরে এইখানে আমরা যেটা করব যে আমাদের যে নমুনা থাকবে, অর্থাৎ এই যে জৈব অ্যাসিডের যে অ্যাসিড থাকবে সেটাকে কয়েক ফোঁটার মধ্যে দিয়ে দিব। তার মানে তাহলে এটা দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে সলিড অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট, এই টেস্ট টিউবের ভিতরে দিলাম সলিড, কঠিন কঠিন সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এর ভিতরে দিয়ে ওই কঠিন সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেটের সাথে আমরা কয়েক ফোঁটা এই জৈব অ্যাসিডের যে নমুনাটা, জৈব অ্যাসিডটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, কয়েক ফোঁটা জৈব অ্যাসিড দিয়ে উত্তপ্ত করব, এই মিশ্রণটাকে আমরা কি দিব, তাপ দিব, উত্তপ্ত করব। তখন দেখা যাবে কি যে এই যে জৈব অ্যাসিড যেটা ছিল এটার সাথে আমাদের ওই যে আমরা যদি এটা দেই তাহলে এটার রিয়াকশন হবে, সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন হবে, হয়ে আমাকে তৈরি করবে যেটা, দেখো সেটা হচ্ছে এটা তৈরি করবে, আহ যেমন তেমন এটা তৈরি করবে। এখানে হাইড্রোজেনটা চলে যাবে, সোডিয়াম চলে আসবে এবং এখানে পানি তৈরি হবে এবং গ্যাস তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ওকে, আচ্ছা, আর আর যদি তুমি এইটা দাও, দেখো যদি তুমি এইটা দাও এর ভিতরে যে COO, মানে আমি তো বলছি এটাও দেওয়া যাবে এটাও দেওয়া যাবে, তো COOH প্লাস কি তোমার হচ্ছে Na2CO3, যদি এইটা দাও তাহলে এখানে তৈরি হবে যে আর ডাবল বন্ড Na প্লাস পানি। এখানে জাস্ট একই জিনিস তৈরি হবে, পার্থক্যটা হচ্ছে এখানে জাস্ট মোল সংখ্যার একটা পার্থক্য আসবে, এখানে 2 মোল এখানে 2 মোল, প্লাস পানি তৈরি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ওকে, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা তৈরি হইলো, এই কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলাটে করবে। এখন চুনের পানি আমরা জানি সবাই, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় জল চুন বা চুনের পানি।
এই চুনের পানির ভিতর দিয়ে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা উৎপন্ন হইলো ওইটাকে যদি আমি পাস করতে পারি, তখন এটা কি হয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে, প্লাস পানি তৈরি হবে। অর্থাৎ এটাকে বলতেছি আমরা ঘোলা, ঘোলা, ঠিক আছে, ঘোলা পানি, ঘোলা চুনের পানি বলতেছি। তো সামগ্রিকভাবে এই যে এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটার ভিতরে আমাদের কি ছিল, একটা জৈব অ্যাসিড মূলক ছিল। তো আমি যদি সামগ্রিকভাবে বিষয়টা পরীক্ষাটা আবার বলি, একটা টেস্ট টিউব নিবা, টেস্ট টিউবের মধ্যে হয় যে কোনো একটা দিবা, তুমি হয় দিবা সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট সলিড কঠিন দিতে হবে, কঠিন সোডিয়াম কার্বনেট অথবা তোমার সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। দেওয়ার পরে এই কঠিন সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমার যে নমুনা অ্যাসিডটা থাকবে তার কয়েক ফোঁটা অ্যাড করে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে আমার ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। এই গ্যাসটাকে আমি চুনের পানির ভিতর দিয়ে যদি চালনা করি তখন দেখা যাবে চুনের পানি কি হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এই বিষয়টাকে থেকেই আমরা বুঝতে পারবো যে এর ভিতরে আসলে আমাদের জৈব অ্যাসিড মূলক বিদ্যমান ছিল। তো এই হচ্ছে পরীক্ষা। আমরা এখন এই পরীক্ষাটা সুন্দর করে আমাদের পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বর। তো আমরা লিখবো যে নিম্নে, এরকম করে লিখলাম, ধরো নিম্নে তোমার এখানে তো সি বন্ড সি ডাবল ও এইচ মূলক শনাক্তকরণের পরীক্ষা, শনাক্তকরণের পরীক্ষা ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো। এইটা আমরা একটু লিখে নিলাম। ওকে, ঠিক আছে। এখন দেখো যে আমরা প্রথমে পরীক্ষার ইয়াটা লিখবো, যে এই পরীক্ষাটার নাম আছে একটা, এটাকে বলা হয় চুনের পানি, এটাকে বলা হয় চুনের পানির পরীক্ষা, ঠিক আছে। তো আমরা প্রথমে এটা লিখি যে চুনের পানির, নামটা না লিখলেও পারতাম, বাট আমি লিখে দিলাম চুনের পানির পরীক্ষা। ওকে, তো এটা হচ্ছে চুনের পানির পরীক্ষা। তো আমরা কি করব জানো, আমাদের একটা টেস্ট টিউবে, একটি টেস্ট টিউবে এই যে যা বললাম সেটা লেখো সুন্দর করে, যে একটি টেস্ট টিউবে বা তোমার হচ্ছে পরীক্ষা নল বলি আমরা এটাকে, টেস্ট টিউবে, টেস্ট টিউবে তোমার হচ্ছে কঠিন সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট নিয়ে তার সাথে কয়েক ফোঁটা, কয়েক ফোঁটা তোমার হচ্ছে যে নমুনা দ্রবণ, যেটা আমি যেটা পরীক্ষা করব আগে, নমুনা, নমুনা ওটাকে বলতেছি নমুনা দ্রবণ বা জৈব অ্যাসিড, যেটাকে আমরা মানে আমরা তো জৈব অ্যাসিড পরীক্ষা করতেছি, জৈব অ্যাসিড মিশ্রিত করে, মিশ্রিত করে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে দেখো কি হবে, উত্তপ্ত করলে নিম্নোক্ত বিক্রিয়া ঘটবে। নিম্নোক্ত মানে আমি লিখেই দেই যে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা একটু কাটিয়ে দেই, কার্বন ডাই অক্সাইড গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, উৎপন্ন হবে, যা চুনের পানিকে, পানিকে ঘোলা করে, ঘোলা করবে বা করে। ওকে, তো এখন আমরা বিক্রিয়া লিখে দিই, এখানে লিখে দিই বিক্রিয়া, বিক্রিয়া। দেখো বিক্রিয়াটা আমরা এই যে বললামই তো, এটা হচ্ছে আমার যে কোনো একটা জৈব অ্যাসিড হতে পারে। তো আমি একদম জৈব অ্যাসিডের যে জেনারেল তোমার ফর্মুলা আছে, সংকেত আছে, সেটা লিখলাম COOH প্লাস হচ্ছে এর সাথে আমরা নিব হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটও নিতে পারি, তো আমি দুইটাই দিয়েই দেখাচ্ছি। সোডিয়াম বাইকার্বনেট নিলাম, তো এখানে কি তৈরি হবে দেখো, আর বন্ড COO Na প্লাস পানি প্লাস এখানে হচ্ছে যেটা আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমি নিচে লিখলাম জায়গা নেই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ওকে, আর যদি আমি তোমার হচ্ছে যে এটা নেই, যে তোমার এই এটার সাথে COOH, এটার সাথে যদি আমি সোডিয়াম কার্বনেট নেই, সোডিয়াম কার্বনেট নেই, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর বন্ড C ডাবল ও Na
প্লাস পানি প্লাস তোমার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই একই জিনিস তৈরি হবে, বাট একটু জাস্ট চেঞ্জটা কোথায়, এটা মোল সংখ্যায় চেঞ্জ হবে জাস্ট এখানে। এই তো তো তুমি দুইটা একটাও দেখাইতে পারো পরীক্ষায়, কোনো প্রবলেম নাই, আমি দুইটাই দেখাই দিলাম, তুমি দুইটা দেখাই দিলে আরো ভালো। তো এটা তৈরি হবে। এরপরে এই যে গ্যাসটা তৈরি হইলো, এই গ্যাসটা চুনের পানিকে কি করবে, ঘোলাটে করবে। তার মানে আমরা এই যে চুনের পানি, মানে আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি চুনের পানি, এই চুনের পানির সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দিয়ে দিব। তো এর ভিতরে দিয়ে দিলে দেখা যাবে যে এখানে আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে, আমাদের ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে সলিড, এবং পানি তৈরি হয়েছে আমার লিকুইড পানি, এটা লিকুইড পানি, এবং এটা কিন্তু অ্যাকুয়াস হবে, অ্যাকুয়াস একিউ অ্যাকুয়াস হবে। আচ্ছা, তো এই যে এইটুকুকে আমরা বলতেছি আসলে পানি ঘোলাটে হয়ে গেছে, মানে ঘোলাটে পানি, ঘোলাটে চুনের পানি, ঠিক আছে, চুনের পানি। এই যে এই যে ঘোলাটে চুনের পানি দেখে আমি বুঝতে পারবো যে আসলে এর ভিতরে এটা জৈব অ্যাসিড মূলক ছিল। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত লিখে দিই। সিদ্ধান্ত কি, যে আমাদের মূলকটি মূলকটি একটি জৈব অ্যাসিড মূলক, অ্যাসিড মূলক। এই হচ্ছে আমার ক নাম্বার। এইটুকু লিখে দিলেই তুমি একদম ফুল মার্কস পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব আমাদের এর পরবর্তী যে প্রশ্ন, গ নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের সি যৌগের, অর্থাৎ এই যে সি যৌগ, আমরা আগেই দেখছি যে সি যৌগটা একটা অ্যানিলিন, সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। দেখো, এটার আমি একটু ব্যাখ্যাটা আগে দেখাই, আমি জাস্ট আগে ব্যাখ্যাটা একটু দেখাই, একটা আমি নতুন পেজ নিচ্ছি, নতুন পেজ নিয়ে তোমাকে ব্যাখ্যাটা আগে দেখাই। দেখো, এটার ব্যাখ্যাটা কি, আমরা জানি সবাই যে অ্যানিলিনের সংকেত হচ্ছে এইটা, এই যে আমার তোমার বেনজিন বলয়, বেনজিন রিং, এই বেনজিন রিং এর উপরে এখানে কি থাকবে, NH2 থাকবে, এটা হচ্ছে আমার অ্যানিলিন, এটা হচ্ছে আমার অ্যানিলিন। তো অ্যানিলিন, এই যে বেনজিনে যখন অ্যানিলিন থাকবে, অর্থাৎ এই যে NH2 বন্ড H2, এটাকে বলা হয় তোমার অ্যামিন মূলক বলা হয়, অ্যামিন মূলক। এই অ্যামিন মূলক যখন থাকবে তখন কিন্তু আমরা জানি এটা অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ দ্বিতীয় যে প্রতিস্থাপকটা আসবে বেনজিনে সেটা হয় অর্থ অবস্থানে যাবে, না হলে তোমার হলো প্যারা অবস্থানে যাবে, অর্থ প্যারা নির্দেশক, মেটা অবস্থানে যাবে না। কিন্তু আমরা মানে নরমালি কিন্তু এটা অর্থ প্যারা তোমার হচ্ছে যে নির্দেশক, ওকে, অর্থ প্যারা নির্দেশক। কিন্তু দেখা যায় যে এটা অনেক সময় মেটা নির্দেশকও মতে, মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন প্রশ্নে আমাদের যেটা বলছে যে এই যে দেখো একটু খেয়াল করো, এখানে বলছে উদ্দীপকের সি যৌগে নাইট্রোজেনের প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না, মানে নরমালি অ্যানিলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, বাট সেই ক্ষেত্রে দেখা যায় যে অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও আমার অ্যানিলিনটা অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রেশন যখন করব আমি সি যৌগটার, অর্থাৎ অ্যানিলিনের যখন আমি নাইট্রেশন করতেছি, এই নাইট্রেশনের ক্ষেত্রে দ্বিতীয়বার যে প্রতিস্থাপকটা আসে, এই প্রতিস্থাপকটা কিন্তু অর্থপ্যারাতে যুক্ত হয় না, মেটায় যুক্ত হয়। সেই প্রশ্নটাই করছে যে অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন। নর্মাল তো অর্থপ্যারা অবস্থানে হওয়ার কথা, কারণ অ্যানিলিনে যে অ্যামিন মূলক আছে সেটা তো অর্থপ্যারা নির্দেশক, কিন্তু হয় না কেন, এটি আমাকে ব্যাখ্যা করে বুঝাইতে বলছে। ঠিক আছে, আসলে আমরা যদি বিক্রিয়াটা করি, অ্যানিলিনের নাইট্রেশন যদি করি, যেমন আমরা কিছুক্ষণ আগে বেনজিনের নাইট্রেশন দেখলাম না, বেনজিনের নাইট্রেশন থেকে তো নাইট্রোবেনজিন তৈরি হয়েছিল, তো একইভাবে অ্যানিলিনের যদি নাইট্রেশন করি, ওই একই ঘটনা, নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা কি করব, ওই গাঢ় সালফ্রিক অ্যাসিড নিব, গাঢ় H2SO4 নিব, দেন হচ্ছে আমার এখানে হচ্ছে তোমার 60°C তাপমাত্রা থাকবে। এই তাপমাত্রায় যদি নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যানিলিনের বিক্রিয়া করা হয়, তো যেহেতু আগে থেকেই বেনজিনে একটা প্রতিস্থাপক আছে, অ্যামিন মূলক আছে, তো অ্যামিন মূলক নিজে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তার মানে এখানে নাইট্রোটা বেনজিনের হচ্ছে এই অবস্থানে আসার কথা অথবা এই অবস্থানে আসার কথা, কিন্তু দেখা যায় যে এইখানে আসে, দেখো এইখানে আসে, এই মেটা অবস্থানে চলে আসে, NH2, আমরা জানি সবাই যে মেটা অবস্থানে এইখানে চলে আসে। তো এই যে ব্যতিক্রমটা কেন হইলো, হওয়ার কথা নাইট্রোবেনজেনটা তো এইখানে যাওয়ার কথা ছিল, অথবা এইখানে আসার কথা ছিল, এইখানে আসার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে মেটা অবস্থানে যায় কেন, এই বিষয়টাই আমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। তো আমরা এই ব্যাখ্যাটা এখন লিখব। দেখো, তো আমরা গ নাম্বার প্রশ্ন অ্যান্সার করতেছি, গ নাম্বার। তো নরমালি আমরা এটা ব্যাখ্যা করে দিই। দেখো যে আমাদের
সি যৌগটা আগে কি সেটা একটু বুঝাই নেই আমরা, বিকজ সি যৌগটা এখানে যেহেতু সি যৌগ বলছে তো ওইটা আগে বুঝাই নিব। এই জন্য আমরা উদ্দীপকের রিয়াকশনটা একটু ফুলফিল করে নিই, যে উদ্দীপকের বিক্রিয়া অনুযায়ী এভাবে লিখে ফেলি আমরা, যে উদ্দীপকের বিক্রিয়াটি উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। নিম্নরূপ দেখো কেমন সেটা আমি দেখাই, যে বেনজিন আমার আছে, বেনজিন এটা হচ্ছে বেনজিন রিং। তো এইখানে হচ্ছে আমার বেনজিনের সাথে আমরা এটাকে নাইট্রোশন করতেছি। নাইট্রেশন মানে হচ্ছে তোমার নাইট্রেশন করা হলো। তো এটা নাইট্রেশন করলে আমরা সবাই জানি এটা একটু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের সাথে আমার গাঢ় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে 60°C তাপমাত্রা, যেহেতু নাইট্রোজেন বলছে আমরা এটা ফুলফিল করলাম। এটা তৈরি হবে কি আমার, এটা তৈরি হবে এইটা, যে নাইট্রো বেনজিন তৈরি হবে, এটা হচ্ছে নাইট্রেশন। তারপর এই নাইট্রো বেনজিনের সাথে যখন আমরা এসএন আর HCl এর বিক্রিয়া ঘটাবো, অর্থাৎ এটা আমি দেখাইছি বিজারিত হবে, বিজারিত হয়ে এটা কিন্তু আমার অ্যানিলিন তৈরি করবে, অ্যানিলিন তৈরি করবে। তো আমরা কিন্তু এটা পাচ্ছি বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার সি। তো আমি এটা দেখাই দিলাম যে আসলে আমাদের সি যৌগটা একটা অ্যানিলিন। তাহলে আমরা লিখি, অর্থাৎ সি যৌগটি একটি অ্যামিন অর্থাৎ অ্যানিলিন। অ্যানিলিন আচ্ছা, অ্যানিলিন। ওকে, আচ্ছা এটা একটা অ্যানিলিন। তো এই যে অ্যানিলিন, এখন এইটাকে এইটার সাথে এই অ্যানিলিনের যখন আমরা নাইট্রেশন করব, তো অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া অনুযায়ী দেখো যে এটা হওয়ার কথা, অ্যানিলিনের নাইট্রেশন করে পাই। এখানে আমি লিখলাম যে অ্যানিলিনের বেশি ভাষা কিন্তু আমাদের আসলে জৈব যৌগের অ্যান্সার গুলো করতে তোমাকে খুব বেশি ভাষার প্রয়োজন নাই, তুমি রিয়াকশন গুলো ঠিকঠাক দিলেই চলবে। তো অ্যানিলিনের সাথে আমরা আবার কি করব, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, HNO3। ওই একই কথা, নাইট্রোজেন মানে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, আর কি থাকবে গাঢ় আমার H2SO4 থাকবে, H2SO4 আর 60°C তাপমাত্রা, মোটামুটি 60 থেকে 70°C তাপমাত্রা থাকে। এই তাপমাত্রায় দেখো অ্যানিলিন কিন্তু আমার কি হয়ে যাবে, অ্যানিলিন আমার এটা হয়ে যাবে, অর্থাৎ অ্যানিলিনের এই নাইট্রোমূলকটা এখন কই চলে যাবে, দেখো এটা হচ্ছে অ্যানিলিন ছিল আমাদের, অ্যানিলিন এই নাইট্রোমূলকটা এখন অর্থপ্যারায় যাওয়ার কথা, যদিও আমরা জানি যে অ্যামিন মূলকটা হচ্ছে কি অন্যান্য ক্ষেত্রে, যেমন তোমাকে যদি আমি এটার কথা এটার সাথে আমি একটু বুঝাই, যেমন ধরো আমি অ্যানিলিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাইতাম, ফর এক্সাম্পল ধরো অ্যানিলিনের সাথে আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাচ্ছি, অ্যানিলিনের সাথে আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাচ্ছি, সিএল, তখন কিন্তু দেখবা যে এই ক্লোরিনটা যেহেতু আগে থেকেই বেনজিন বলা এখানে অ্যামিনমূলক ছিল, দ্যাটস ওয়াই ক্লোরিনটা কিন্তু এখানে যাবে, না হলে এখানে আসবে, না হলে এইখানে আসবে, অর্থাৎ অর্থপ্যারা অবস্থান। এগুলোকে এক, এটা হচ্ছে 2 নাম্বার এবং এটা হচ্ছে 4 নাম্বার এবং এটা হচ্ছে 6 নাম্বার। আমরা জানি 2 4 6 অবস্থানকে অর্থপ্যারা নির্দেশক বলে, আর 3 5 কে বলে মেটা অবস্থান। কিন্তু অ্যানিলিন থাকার কারণে অ্যানিলিন নিজে একটা অর্থপ্যারা তোমার প্রতিস্থাপক, অর্থপ্যারা নির্দেশক, দ্যাটস ওয়াই কিন্তু অর্থপ্যারায় যাওয়ার কথা। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমার কি, এখানে ব্যতিক্রম হচ্ছে যে নাইট্রেশন যখন করব তখন এই এই যে নাইট্রোমূলকটা আর অর্থপ্যারায় যাবে না, যাবে হচ্ছে মেটাতে, যাব মেটাতে, হয় এখানে যাবে না হলে এখানে আসবে। সো যে কোনো একটা জায়গায় দেখাইতে পারো, অথবা দুই জায়গাতেই দেখাইতে পারো, তুমি এখানেও দেখাইতে পারো, কোনো প্রবলেম নেই, হচ্ছে মেটাতে চলে গেছে। এই যে ব্যতিক্রমটা কি কেন হইলো, অর্থাৎ এটার নাম হচ্ছে মেটা নাইট্রো, মেটা মেটা নাইট্রো নাইট্রো বেনজিন। ওকে, মেটা নাইট্রো বেনজিন হচ্ছে এটার নাম। এখন নরমালি এটা তো স্বাভাবিকভাবে অর্থপ্যারা হওয়ার কথা ছিল, তো আমরা এই ব্যাখ্যাটা এখানে একটু লিখে দিব, যে অ্যামিন মূলক অর্থাৎ NH2 মূলক, অ্যামিন মূলক একটি অর্থপ্যারা, একটি অর্থ প্যারা নির্দেশক, নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রো মূলক মেটা অবস্থানে, আচ্ছা আমার মেটা অবস্থানে আমি এখানে লিখি এখন, যে মেটা অবস্থানে যাওয়ার কারণ হলো, আমরা দেখো আমরা কিন্তু জানি যে এখানে এই যে আগের যে বিক্রিয়া ঘটাইলাম, আমি কিছুক্ষণ আগে দেখালাম না তোমাকে, যে ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া ঘটাইলো তখন কিন্তু অর্থ বেড়ে গেছে, কিন্তু এখানে অ্যানিলিন কিন্তু নিজে একটা ক্ষারধর্মী পদার্থ, মনে রাখবা ক্ষারধর্মী, আর এখানে অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি। তো আমরা জানি, সবাই জানি যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় আমাদের লবণ পানি তৈরি হয়, তাই না?
তো এই অ্যাসিডের এইচটা কিন্তু অ্যানিলিন নিয়ে নিবে, নিয়ে তোমার হচ্ছে এখানে একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করবে। এই অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করবে যেটা অ্যানিলিনিয়াম আয়ন যেটা, সেটা হচ্ছে আমার একটা মেটা নির্দেশক। দ্যাটস ওয়াই কিন্তু, অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেমন আমি তোমাকে অ্যানিলিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটাই দেখাইছিলাম, তখন কিন্তু ক্লোরিন অর্থপ্যারাতেই গেছে, কারণ ক্লোরিনের সাথে কিন্তু এখানে অ্যানিলিন কোনো বিক্রিয়া আগেই, মানে বিক্রিয়া করে কোনো অস্থায়ী যৌগ তৈরি করে নাই। ওই যে এখানে যেমন এটা এটা তৈরি হচ্ছিল, ওইখানে যেমন একটা তোমার একটা আয়ন তৈরি হবে, সেটা হচ্ছে এরকম একটা অ্যানি, এটা হচ্ছে অ্যানিলিন, কিন্তু এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন গিয়ে ওই অ্যাসিড থেকে, নাইট্রিক অ্যাসিড থেকে তোমার হচ্ছে হাইড্রোজেনটা নিয়ে এখানে একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করবে, একটা অস্থায়ী যৌগ তৈরি করবে। এই তোমার অ্যানিলিনিয়াম আয়নের কারণে, সরি, অ্যানিলিনিয়াম আয়নের কারণে তোমার এই নাইট্রোবেন মূলকটা আমার মেটা নির্দেশনে চলে যাবে। কিন্তু এইখানে কিন্তু মানে যেহেতু ক্লোরিন বা অ্যাসিড না ওরা, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে ওই অস্থায়ী মূলকটা তৈরি হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা কিন্তু অর্থপ্যারাতেই যাচ্ছে। তো এই জন্যই কিন্তু এই, অর্থাৎ মেইন ফ্যাক্টটা হচ্ছে এখানে এই যে অ্যানিলিনিয়াম লিনিয়াম আয়নটা, এই আয়ন তৈরি হওয়ার কারণেই কিন্তু ও আর অ্যানিলিন থাকতেছে না, মূলকটা থাকতেছে না, দ্যাটস ওয়াই ও অ্যানিলিনিয়াম আয়নের কারণে এই নাইট্রো মূলকটা মেটা অবস্থানে চলে যাবে, কারণ অ্যানিলিনিয়াম আয়ন নিজে হচ্ছে মেটা নির্দেশক। তো এই কথাটাই আমরা লিখে দিব এখানে, যে এই কথাটাই আমরা এখানে লিখে দিব। কারণ হলো যে ক্ষার ধর্মী, আমরা এটা লিখে দিই একটু, ক্ষার ধর্মী অ্যানিলিনের সাথে অ্যানিলিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি অস্থায়ী আয়ন, এতই যে আমি আয়নটা এখানে লিখে দিই একটু, দেখো এই যেটা, এইটা অর্থাৎ অ্যানিলিনিয়াম যে আয়নটা, এখানে একটু জায়গা কম হইলো আমার, একটু বুঝে নিও যে NH3 এখানে প্লাস হবে আসলে, এই অ্যানিলিনিয়াম আয়ন, এটাকে আমি ব্র্যাকেট একটু লিখে দেই যে অ্যানিলিনিয়াম আয়ন আয়ন উৎপন্ন হয়, উৎপন্ন হয়। আচ্ছা, এই এজন্যই আর এবং এই, আবার আমি এখানে একে দেখাই, দেখো অ্যানিলিয়াম আয়নটা এখানে, যে এই যে হচ্ছে আমার NH এখানে 3, আর এখানে একটা প্লাস তৈরি হবে। আচ্ছা, এবং এই আয়ন মেটাধর্মী হয়, মেটা নির্দেশক হয়, নির্দেশক হওয়ায় হয় অ্যানিলিনের নাইট্রোজেনে, অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রেশনে নাইট্রোমূলক মেটা অবস্থানে বসে, বা মেটা অবস্থানে, আচ্ছা বসে দিলাম আমরা এটা। এই হচ্ছে আমাদের, এইটুকু দিলেই কিন্তু আমরা মোটামুটি একটা ভালো, মানে ফুল মার্কস পেয়ে যাব। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটা দেখো, আমাদের এখানকার যে প্রশ্ন পরবর্তী, সেটা কি, ঘ নাম্বার প্রশ্ন যেটা বলছে যে উদ্দীপকের এ বি সি, অর্থাৎ এ হচ্ছে বেনজিন, বি হচ্ছে নাইট্রোবেনজিন আমরা দেখছি আগেই, এবং সি হচ্ছে অ্যানিলিন। এই যে এবিসি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। দেখো, ইলেকট্রন আকর্ষী সক্রিয় বিক্রিয়া, আমরা জানি ইলেকট্রন আকর্ষী যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, সেটা তোমার হচ্ছে যে কতটা সক্রিয় হবে না হবে, এটা টোটালি কিন্তু আমরা ওই যে বেনজিনের যে বলয়ের যে রেজোন্যান্স আছে, এই রেজোন্যান্স অনুরণন আছে, এই অনুরণনটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সক্রিয়তাটা বুঝতে পারবো। ইলেকট্রন আকর্ষী মানে কি, দেখো ইলেকট্রন আকর্ষী মানে কিন্তু, অর্থাৎ ইলেকট্রনকে যারা আকর্ষণ করবে, অর্থাৎ নেগেটিভকে যারা আকর্ষণ করবে, যখন কোনো একটা প্রতিস্থাপক বেনজিনের, যদি এই যে বেনজিনের এইখানে, বেনজিনের যে এই যে 6টা কার্বন আছে, এই কোনো একটা কার্বন যখন নেগেটিভ আয়ন হয়ে যায়, ইলেকট্রন তার কাছে বেশি হয়ে যায়, তখন পজিটিভ কোনো একটা মূলক এই ইলেকট্রনকে আকর্ষণ করে, তখন এই আকর্ষণ করে এখান থেকে হাইড্রোজেনকে সরায় দেয়। এই কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, আমরা জানি বেনজিনে আমার প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু আমার কি আছে, একটা করে
হাইড্রোজেন আছে, একটা করে কি আছে, হাইড্রোজেন আছে, তাই না? একটা করে হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন কিন্তু আমার সবগুলোর সাথেই আছে। তো এই যে কোনো একটা, ধরো এখানে কোনো একটা কার্বনের যদি আমার ইলেকট্রনের নেগেটিভ চার্জ বেশি হয়ে যায়, তখন পজিটিভ কোনো একটা প্রতিস্থাপক এখানে এসে এই হাইড্রোজেনটাকে সরায় দেয় এবং নিজে এসে এখানে বন্ড করে ফেলে। এটাকে বলি আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কার্বনগুলা নেগেটিভ চার্জ থাকতে হবে, নেগেটিভ চার্জ বিশিষ্ট হইতে হবে, ঠিক আছে? তাইলে আমরা বলবো এটা ইলেকট্রন আকর্ষী তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। যে যত বেশি নেগেটিভ তৈরি করতে পারবে সেটাই কিন্তু ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দিবে। তো আমরা দেখি যে অ্যানিলিন এবং তোমার হচ্ছে যে নাইট্রোবেনজিন এর মধ্যে কে বেশি পজিটিভ আয়ন হয়, এটা আমরা একটু দেখব। তো আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। তো আমরা এখন এখানে লিখে ফেলি, যেহেতু আমাদের এখানে এ বলতে বেনজিন আর বি বলতে আমরা বি বলতে হচ্ছে আমার নাইট্রোবেনজিন। তো আমরা এখানে দেখি যে নাইট্রোবেনজিনে এই রেজোন্যান্স গুলা দেখলে আমরা বুঝতে পারবো যে কোন কার্বনটা আসলে নেগেটিভ হচ্ছে, কোন কার্বনটা পজিটিভ হচ্ছে, এগুলো বুঝতে পারবো। তো নাইট্রো বেনজিনে নাইট্রোমূলক এর প্রভাব, মানে রেজোনেন্সটা আর কি, অর্থাৎ নাইট্রোমূলক থাকার কারণে নরমালি তো আমরা জানি বেনজিনের রেজোনেন্স হয়, অর্থাৎ এই রেজোনেন্স মানে কি, রেজোনেন্স মানে হচ্ছে এখানকার যে আমার যে বেনজিন বলয়টা আছে, এই বেনজিন বলয়ের যে দ্বিবন্ধন এটা কিন্তু ঘুরে, এক সময় এখানে থাকে এক সময় এরকম, এই জন্য কিন্তু আমরা রিং দিয়ে দেখাই, এরকম এরকম একটা কি করি আমরা রিং দিয়ে দেখাই। তো এই যে এই রেজোনেন্সটা নাইট্রোমূলক থাকার কারণে কিভাবে প্রভাবিত হবে, এই প্রভাবিত হওয়ার ফলে কোন কার্বন কখন পজিটিভ নেগেটিভ হবে, এই বিষয়টাই আমরা এখন দেখবো। যে নাইট্রো, এই জন্য লিখতেছি আমরা কি, যে নাইট্রোবেনজিনে নাইট্রোমূলক এর প্রভাব, এইটা আমরা একটু দেখবো এখন। আচ্ছা, প্রভাবটা দেখি, দেখো এই যে এইটা দেখো, এই যে আমার বেনজিন, এই যে রেজোনেন্সটা আমরা একটু আঁকতেছি এখানে, এই যে আমার বেনজিন এইটা, তো এইখানে আছে আমার নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন এই পাশে, যেহেতু নাইট্রোমূলকটা এই পাশে আছে, দুইটা অক্সিজেনকে ধরছে। নাইট্রোজেনের আমরা জানি সর্বশেষ তিনটা সেল থাকে, তিনটা ইলেকট্রন থাকে, তো দুইটা ইলেকট্রন দিয়ে এখানে দুইটা বন্ড করছে আর একটা ইলেকট্রন দিয়ে এখানে বন্ড করছে, সরি পাঁচটা ইলেকট্রন থাকে। তো আর বাকি দুইটা ইলেকট্রন এই পাশে আর একটা অক্সিজেনকে দিয়ে দিবে, ফলে এই এই দেখো এই বিক্রিয়া, এই বন্ডটার মধ্যে কিন্তু ওই এই অক্সিজেনের কোনো ইলেকট্রন নেই, এখানকার দুইটা ইলেকট্রন কে দিছে, নাইট্রোজেন দিছে, দ্যাটস ওয়াই এখানে অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে। আর আমার এখানে থাকবে দ্বিবন্ধন, এখানে থাকবে দ্বিবন্ধন, এখানে থাকবে দ্বিবন্ধন, এটা হচ্ছে নাইট্রো। তো এখান থেকে আর আমরা রেজোনেন্স গুলা উভয়মুখী সাইন দিয়ে দেখাবো, বিকজ রেজোনেন্স হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এই জন্য আমরা সাম্যাবস্থা বিরাজ করে এর মধ্যে উভয়মুখী সাইন দিয়ে, এটা একটা থেকে আর একটা অলওয়েজ কনভার্ট হচ্ছে। তো আমরা এর পরের রেজোনেন্সটা দেখো, পরের রেজোনেন্সটা হচ্ছে এইটা, যে এই যে এই যে এইখানে দ্বিবন্ধন যেটা ছিল, আর এইখানে ছিল আমার দ্বিবন্ধন এখানে, এবং এইখানে ছিল আমার এই দ্বিবন্ধনটা এইখানে চলে আসবে, আর নাইট্রোজেনের এই যে দুই বন্ধন ছিল, এই দ্বিবন্ধনটা এইখানে চলে আসবে। ওকে, আর এইখানে অক্সিজেন নেগেটিভ। ওকে, তো ফলে দেখো কি কি ঘটনা ঘটবে, এইখান থেকে যেহেতু চলে গেল নাইট্রোজেনটা এখন কি হয়ে যাবে, আমার নাইট্রোজেনটা পজিটিভ হয়ে যাবে, আর এখানে কিন্তু নাইট্রোজেন আগে থেকে পজিটিভ, বিকজ নাইট্রোজেনের ইলেকট্রন ওকে দিয়ে দেওয়ার ফলে ও পজিটিভ হয়ে গেছে, আর নাইট্রোজেনটা কিন্তু এখানে পজিটিভ। তাহলে এখন যে ঘটনা ঘটবে দেখো, ও চলে যাওয়ার ফলে এখান থেকে চলে যাওয়ার ফলে এই যে আমার বেনজিন বলয়ে যেটা হবে, এখান থেকে এই বন্ধনের ইলেকট্রনটা এখানে চলে গেল, তাহলে এখানে দ্বিবন্ধন হবে, আর এইটা হবে পজিটিভ, এটা হবে এই কার্বনটা হবে পজিটিভ, পজিটিভ হয়ে যাবে, আর এখানে থাকবে দ্বিবন্ধন, এবং এখানে নাইট্রোজেন, এখানে কিন্তু এই যে একটা বন্ধন ইলেকট্রন কিন্তু এটা নিয়ে নিছে, ও নেগেটিভ হয়ে যাবে, আর ও তো আগে থেকেই পজিটিভ, আর এটাও কিন্তু আমার নেগেটিভ থাকবে, এরকম হয়ে যাবে। তো এর পরের কেসটায় দেখো, এর পরের যে রেজোনেন্সটা হবে সেটা হচ্ছে আমাদের এইরকম অবস্থা, যে এরকম, তাইলে এটা পজিটিভ, তাইলে এই দ্বিবন্ধনটা এখন এইখানে আসবে, এসে এটাকে কি করবে, নিউট্রাল করে দিবে, ফলে এইখানে একটা আবার পজিটিভ আয়ন তৈরি হবে, এবং এই দ্বিবন্ধনটা হবে এইখানে, আর এখানে তো আগের থেকেই দ্বিবন্ধন আছে, নাইট্রোজেন পজিটিভ, এখানে নেগেটিভ, এখানেও অক্সিজেনটা নেগেটিভ। আচ্ছা, আর দ্বিবন্ধন আরেকটা আছে এইখানে। এখন পরের কেসটা দেখি আমরা, পরের যে রেজোনেন্সটা সেটা হচ্ছে এইটা, এই দ্বিবন্ধনটা এখন এইখানে চলে আসবে, ফলে এই কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে। তো আমরা এইটা দেখি এখানে, দেখো যে আমার দ্বিবন্ধন এইখানে, এবং এই দ্বিবন্ধনটা এখানে আসলো, এই কার্বনে একটা পজিটিভ আয়ন তৈরি হলো, আর এখানে আমার নাইট্রোজেন ছিল পজিটিভ, তারপরে এখানে হচ্ছে নেগেটিভ, এখানে অক্সিজেনটাও নেগেটিভ। আচ্ছা, আমার একটু ঘিঞ্জি হয়ে গেল, তোমরা একটু বুঝে নিও। তারপরে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এইটা দেখো,
তার পরের কেসটা এইটা, আমার এই যে এইখানে সরি এখানে তো দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন ছিল, এখন এই দ্বিবন্ধনটা আসবে এখানে, ঠিক আছে, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে, তাহলে এই যে দ্বিবন্ধনটা এখানে আসলো আর এখানে আসলো এখানে আসলো, আর এইখানে তো তোমার ফলে এই যে এইখানে তো একটা মানে তোমার ইয়ার চার্জ, এই দ্বিবন্ধনটা এখানে আসার ফলে এই এই নাইট্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি তৈরি হলো, ফলে এই যে পাশে যে তোমার কি ছিল, তোমার এই যে নেগেটিভ ছিল এই অক্সিজেনের এই নেগেটিভটা, এই নেগেটিভটা এখানে দ্বিবন্ধন তৈরি করে ফেলবে, আর এখানে নাইট্রোজেন, এখানে এটা হবে। তো এই যে আমার ঘুরে ফিরে এখানে যে রেজোনেন্স ছিল ঠিক তার উল্টা পাচ্ছি আমরা, এই টোটাল রেজোনেন্স। এখন দেখো এই টোটাল রেজোনেন্সের মধ্যে আমরা একটা এই যে একটা জায়গায় হচ্ছে পজিটিভ পাচ্ছি, এই যে অর্থ অবস্থানে পজিটিভ পাচ্ছি, মেটা অবস্থানে পজিটিভ পাচ্ছি, অর্থ অবস্থানে পজিটিভ পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কার্বন পজিটিভ হলো, কিন্তু আমরা কিন্তু জানি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমার কার্বনগুলো নেগেটিভ হইতে হবে, কিন্তু আমরা টোটাল রেজোনেন্সে আমরা তিনটা জায়গায় পজিটিভ পাইছি। একটা হচ্ছে এই যে এটাকে যদি আমি ধরি 1 নাম্বার, এটাকে যদি ধরি 2 নাম্বার, এটাকে যদি 3 ধরি, এটাকে যদি 4 ধরি, এটাকে 5 এবং এটাকে 6 ধরলাম, তাহলে আমরা এই যে 2, তারপর হচ্ছে তোমার হলো 4 এবং আমাদের তোমার হচ্ছে যে 5 নাম্বার, এই এই 5 নাম্বার রেজোনেন্সে আমরা পজিটিভ কার্বন পাইছি, রেজোনেন্সে রেজোনেন্সে কার্বন ধনাত্মক পাইছি আমরা, ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক হয়। কিন্তু আমাদের কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারকের ক্ষেত্রে আমাদের কার্বনটা কি হওয়ার কথা ছিল, নেগেটিভ হলে কিন্তু সেটা ভালো হইতো, কিন্তু আমাদের কিন্তু পজিটিভ হচ্ছে, তার মানে এই যে নাইট্রোবেনজিন যেটা, সেটা কিন্তু আমাদের তোমার কার্বন কিন্তু নেগেটিভ হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা কিন্তু ভালো ইলেকট্রন আকর্ষী বিকারক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে না, ভালো এটা সক্রিয়তা ওর কম হবে এই ক্ষেত্রে, ইলেকট্রন আকর্ষী বিকারক বিক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমার ইয়ার জন্য দেখি, অ্যানিলিনের জন্য, অর্থাৎ আমাদের সি যেটা সেটার জন্য দেখি। দেখো তাহলে আমরা এখানে লিখি যে বেনজিন কি অ্যানিলিনে, অ্যানিলিনে আমার ওই কালারটা শেষ হয়ে গেছে, আমি একটু এই কালার দিয়ে লিখতেছি, অ্যানিলিনে তোমার হচ্ছে যে NH2 অর্থাৎ এত মূলকের প্রভাব, এইটা একটু আমরা দেখি প্রভাব। তো ওই যে আবার রেজোনেন্সটা এঁকে ফেলি, এবার কিন্তু আমার অ্যানিলিন আছে, তো আমার এই যে বেনজিন বলয়, এই যে হচ্ছে আমার বেনজিন বলয়, তো এখানে এবার অ্যানিলিন থাকবে NH2। আমরা জানি নাইট্রোজেনের এখানে অ্যানিলিন মূলকের নাইট্রোজেনের 2 জোড়া বন্ধন মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, ঠিক আছে, এখানে একক বন্ধন। তো এই যে দুইটা ইলেকট্রন এবার তোমার হচ্ছে এইখানে চলে আসবে, কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে, এইখানে চলে আসবে, এবং পাশাপাশি যেহেতু দুইটা দ্বিবন্ধন থাকতে পারে না, দ্যাটস ওয়াই এই দ্বিবন্ধনটা আসবে এই কার্বনের জায়গায়। তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে এইটা তৈরি হবে, দেখো এইটা তৈরি হবে, এই দ্বিবন্ধনটা কিন্তু এখানে চলে আসলো, ফলে এখানে দুইটা ইলেকট্রন নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ, আর এখানে হচ্ছে আমার দ্বিবন্ধন তৈরি হয়ে গেল ইলেকট্রন আসার ফলে, তাহলে নাইট্রোজেন আর NH2, আর এখানে কিন্তু আমার নাইট্রোজেনটা পজিটিভ হয়ে যাবে যেহেতু আমার ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আর এখানে দ্বিবন্ধন ছিল আমাদের, হ্যাঁ, এখানে দ্বিবন্ধন ছিল। এখন পরবর্তীতে এই দুটো ইলেকট্রন আবার এখানে আসবে আর এই ইলেকট্রন চলে যাবে এখানে, তাহলে এইটা আমাদের এরকম হবে এখন, যে এরকম এখানে দ্বিবন্ধন, আমার এখানে নাইট্রোজেন অ্যানিলিন এটা পজিটিভ যেহেতু ইলেকট্রন দিয়ে দিছে, আর এই দ্বিবন্ধনটা এখানে চলে আসলো, এই দুটো ইলেকট্রন এখানে দ্বিবন্ধন তৈরি করলো, আর এই দ্বিবন্ধনটার ইলেকট্রন দুটো এখানে চলে গেল, ঠিক আছে। সো আবার আর এখানে তো দ্বিবন্ধন ছিলই, তো আবার এই ইলেকট্রন দুটো এখানে আসবে, তো পাশাপাশি দুটো ইলেকট্রন থাকতে পারে না যেহেতু এটা তো তোমার ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রনের ধর্ম হচ্ছে ঘুরে বেড়ানো, তো ঘুরে বেড়াবে, এখন ও ঘুরে এখানে যখন আসবে তখন পাশাপাশি দুটো দ্বিবন্ধন থাকতে পারে না, দ্যাটস এই দ্বিবন্ধনটা যাবে এইখানে। তো তারপরে যেটা আমার কেসটা তৈরি হবে, দেখো এটা এই রেজোনেন্সটা আমার ফিগারটা তৈরি হবে, সেটা হচ্ছে এইটা, এখানে অ্যানিলিন NH2 এটা পজিটিভ বিকজ ওই ইলেকট্রন দিয়ে দিছে, আমার এখানে দ্বিবন্ধন, আর এই ইলেকট্রনটা এখানে দ্বিবন্ধন তৈরি করবে, আর এই দ্বিবন্ধনটা এখানে গিয়ে একটা নেগেটিভ আয়ন তৈরি করবে। ওকে, পরে এরপরে দেখো আমার যে কেসটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, এইটা সেটা হচ্ছে এইখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আর এইটা এই যে ইলেকট্রন এইটা এবার যাবে, এই যে দেখো এই ইলেকট্রনটা যাবে এইখানে এইখানে, আর এখানে দ্বিবন্ধন তৈরি করে ফেলবে, আর এখানে কিন্তু আমার দ্বিবন্ধন ছিল সরি, আর এই দ্বিবন্ধনটা আবার ওর কাছে ব্যাক করবে। তো যেটা হবে তাহলে এখানে আমার এইখানে দ্বিবন্ধন হবে, আর
এইখানে একক বন্ধন হয়ে আবার কি হবে, NH2 আবার তৈরি হবে। তো এই যে এটা গেল আর এখানে চলে গেল, তো আবার আবার কিন্তু আমি আগের কাজটাই ব্যাক পাবো। এবার দেখো যে আমার টোটাল রেজোনেন্সে এবার কিন্তু আমার কার্বনটা, এই যে এটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, এটাকে 3 নাম্বার ধরলাম, এটাকে 4 নাম্বার ধরলাম, এটাকে 5 নাম্বার ধরলাম। এবার কিন্তু 1, তারপরে হচ্ছে তোমার সরি 2, এটা হচ্ছে 2, তারপরে 3, আর হচ্ছে 5 নাম্বার, 5 নং রেজোনেন্সে, 5 নং রেজোনেন্সে রেজোনেন্সে আমার কিন্তু কার্বন কি হচ্ছে, কার্বন নেগেটিভ হচ্ছে, নেগেটিভ, অর্থাৎ কার্বন ঋণাত্মক হচ্ছে। আর আমরা জানি কার্বন ঋণাত্মক হলে ভালো ইলেকট্রন আকর্ষী বিকারক ঘটবে, মানে আমরা কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারণের জন্য কার্বন নেগেটিভ হতে হয়, ঋণাত্মক হয়। আচ্ছা, আর আমরা জানি যে ইলেকট্রন আকর্ষী বিকারকের প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য কার্বন নেগেটিভ হতে হবে। তার মানে আমার এই ক্ষেত্রে এই যে অ্যানিলিন যেটা, সেটা কিন্তু ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে ভালো সক্রিয়তা দেখাবে। তাইলে আমরা যেটা দেখলাম যে অ্যানিলিন, আর এখন তুমি বলবা বেনজিন কই গেল, আমার তো তিনটা কথা বলছি, এ বি সি। এ ছিল আমার হচ্ছে তোমার বেনজিন, আর বি হচ্ছিল আমার হচ্ছে তোমার নাইট্রোবেনজিন, আর সি ছিল অ্যানিলিন। তার মানে আমার এটা অ্যানিলিনটা বেশি সক্রিয়তা দেখাচ্ছে, নাইট্রোবেনজিনটা পজিটিভ, ওটা দেখাবে না। আর বেনজিনে যেহেতু আমার কোনো প্রতিস্থাপক আগে থেকে নেই, এখানে কিন্তু অ্যানিলিনে আমার এই মূলকটা ছিল, NH2 মূলকটা ছিল, আর নাইট্রোবেনজিনে হচ্ছে নাইট্রোবেন মূলক ছিল, কিন্তু বেনজিনে কিন্তু কোনো ধনাত্মক ঋণাত্মক কোনো মূলক নাই। দ্যাটস ওয়াই আমরা এটাকে মধ্যম ধরবো। সবচেয়ে বেশি সক্রিয় হবে হচ্ছে অ্যানিলিন মূলক, আর এটা যেহেতু পজিটিভ, এটা বোঝাই যাচ্ছে যে ইলেকট্রন আকর্ষী বিকারকের ক্ষেত্রে পজিটিভ তো হবেই না, তাহলে এটা সবচেয়ে কম, আর এটা হচ্ছে মধ্যম। তাহলে আমরা লিখে দেই যে সুতরাং ইলেকট্রন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়ার বিক্রিয়ার সক্রিয়তার ক্রম নিম্নরূপ ক্রম নিম্নরূপ। সেটা হচ্ছে কেমন, সবচেয়ে বেশি সক্রিয়কে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে আমার অ্যানিলিন, ঠিক আছে, অ্যানিলিন, কারণ অ্যানিলিনটা কিন্তু নেগেটিভ পাইছি, সো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি সক্রিয়, এইটা। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি, দেন হচ্ছে আমার সবচেয়ে কম কোনটা পাইলাম, নাইট্রো। আর তাহলে মধ্যে কে থাকবে, অবশ্যই আমার মধ্যে বেনজিন থাকবে, কারণ বেনজিনে কিন্তু কেন মধ্যম বললাম, কারণ এখানে কোনো প্রতিস্থাপক আগে থেকে ছিল না, দ্যাটস ওয়াই এটা কিন্তু মধ্যমই হবে। ও বেশি, মানে এখানে কম বেশি হওয়ার কোনো ইয়া নেই, ও বেশি ও মধ্যম, তাহলে এটা হচ্ছে মধ্যম। তারপরে সবচেয়ে আমার কম যেটা, সেটা হচ্ছে কি, নাইট্রোবেনজিনটা হবে, নাইট্রো, অর্থাৎ এটা হচ্ছে NaNO2, এটা হবে। এই হচ্ছে আমাদের আনসার। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন ছিল। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাই দিও, আমি বিস্তারিত চেষ্টা করবো আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকে এটা জৈব রসায়নের প্রথম ক্লাস ছিল, প্রথম ভিডিও ছিল আমাদের। জৈব রসায়নের সকল বোর্ডের প্রশ্নগুলো আমরা এখানে ব্যাখ্যা সহ আপলোড করবো ইনশাল্লাহ। তো আজকে প্রথমটা ছিল, পর্যায়ক্রমে আরো ভিডিও আসবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।